বাংলাদেশে বাংলা মিডিয়ামের বাংলা ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করে কিভাবে নাবিল আহমেদ ভাই আইএলটিএস লিসনিং এ 8 এবং রাইটিং এ 7 সহ ওভারঅল 7 স্কোর করলেন নিজের গ্রামের বাড়িতে থেকে, তার নিজের মুখ থেকেই সাজেশন ভিত্তিক পরামর্শগুলো শুনুন। আসসালামু আলাইকুম নাবিল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, প্রথমে আপনাকে কংগ্রাচুলেশনস, আপনি একটু ওয়ান্ডারফুল একটা রেজাল্ট করার জন্য, যে আপনি অল্প সময়ের মধ্যে এত ডেডিকেশনের সাথে পড়াশোনা করে আইএলটিএস এত ভালো স্কোর করছেন। সো এই জন্য আপনাকে অনেক কংগ্রাচুলেশনস। আপনাকে আহ, আপনার আপকামিং যেখানে ভর্তি হতে চান, যে দেশে যেতে চান, সেগুলোর জন্য শুভেচ্ছা। সো এবং হচ্ছে শুভকামনা। আপনাকে ভিডিওতে আনার বা সিলেক্ট করার কারণ হচ্ছে যে আপনি যেই অল্প সময়ে ডেডিকেশন নিয়ে পড়াশোনা করে যেভাবে আইএলটিএস স্কোরটা করলেন, এটা আমাদের যারা আপকামিং আইএলটিএস স্টুডেন্ট আছেন, যারা বিগিনার, তাদেরকে গাইড করবেন। সো আমাদের অনেক স্টুডেন্ট আছে, অনেক 9 পেয়েছে, 7.5 পেয়েছে, 8 পেয়েছে, বাট তাদের আগের থেকেই লেভেলটা অনেক ভালো ছিল। সো আপনি যেহেতু অল্প সময় পড়াশোনা করে অনেক ভালো একটা স্কোর করছেন, সো আপনার সাজেশনটা স্টুডেন্টদেরকে বলবেন। সো ভাই কাইন্ডলি প্রথমেই আপনার আহ, হচ্ছে কোথায় পড়াশোনা করেছেন, ছোট্ট করে যদি একটু বলেন। আমি অনার্স লেভেল কমপ্লিট করেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ থেকে। আমার সাবজেক্ট ছিল বাংলা ভাষা ও সাহিত্য। মাস্টার্স কমপ্লিট করার পরে আইএলটিএস এর প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় মনে করি যে আমরা তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাংলায় পড়াশোনা করেছি, তাহলে তো আমরা আইএলটিএস কেমনে পারবো, আমাদের তো বেসিক খুব বেশি ভালো না। সো নাবিল আহমেদ ভাইয়া উনি পুরোপুরি হচ্ছে বাংলা, আমরা সবাই বাংলাদেশে বাংলা মিডিয়ামেই পড়াশোনা করেছি। ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়াম ছিল, বাট তার আগে আমরা সবাই বাংলা মিডিয়ামেই পড়াশোনা করেছি। তাহলে বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করা হোক আর হচ্ছে ধরেন বেসিক যাই হোক না কেন, আমরা ভালো মতো পড়াশোনা করলে আইএলটিএস এর পড়াশোনাটা আইএলটিএস এর মতো করেই পড়তে হবে, তাই তো নাবিল ভাইয়া? কি ভাই, তো ভাইয়া, আইএলটিএস এর জন্য আইএলটিএস এর জন্য কিছু প্রিপারেশন আছে, সেগুলো যদি সঠিকভাবে নেওয়া যায় এবং সেই অনুযায়ী যদি আগানো যায়, ইনশাআল্লাহ ভালো স্কোর অ্যাচিভ করা পসিবল। ইনশাল্লাহ। তো ভাই আপনি সবচেয়ে ভালো করেছেন, লিসনিং এ 8 পেয়েছেন। সো আমাদের যারা পরবর্তীতে পরীক্ষা দিবেন, এদের এদের জন্য যদি গাইড করেন যে লিসনিং এর জন্য তারা কি কি পড়বে, কিভাবে পড়বে এবং কোন বই থেকে শুরু করবে, আপনি যদি সংক্ষেপে একটু গাইড করেন, একটু যদি লাউডলি বলতেন ভাইয়া। জি। জি অবশ্যই, জি অবশ্যই। আর আমাদের যারা অডিয়েন্স আছেন তারা দয়া করে একটু লিখে রাখেন যে লিসনিং এর জন্য কিভাবে কি কি পড়তে হবে। লিসনিং এর জন্য প্রথমে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ক্যামব্রিজ, যে 11 থেকে 18 পর্যন্ত বই আছে। এখান থেকে লিসনিং টেস্ট গুলো প্রথমে প্র্যাকটিস করা। প্রথমে নিজের প্র্যাকটিস করতে হবে। একবার শুনতে হবে, একবার শুনে যদি না বোঝা যায় আবার শুনতে হবে, এবং পর্যায়ক্রমে এটা ইমপ্রুভ করতে চেষ্টা করলে ইমপ্রুভ হবে না তা সম্ভব না, অবশ্যই ইমপ্রুভ হবে আল্লাহ যদি সহায় থাকে। এখন ভাই আমরা যে লিসনিং এর যে প্র্যাকটিস করবে, এটা কি হচ্ছে 1 থেকে 40 পর্যন্ত সবই একসাথে পড়বে, নাকি পার্ট বাই পার্ট পড়বে, যেগুলো সহজ সেগুলো আগে পড়বে, নাকি একসাথে 40টা পড়বে? অনেকে অনেক ভাবে করে, তবে আমি যেভাবে করেছি সেভাবে যদি আমি বলি তাহলে জি। বলবো যে প্রথমে চারটা পার্ট থাকে। পার্ট ওয়ান, যেটা 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেন, সেটা প্রথমে করা উচিত, কারণ সেটা তুলনামূলক অন্য তিনটা পার্ট থেকে মানে একটু ইজি হয়। এবং এখানে যদি কেউ একটু প্র্যাকটিস করে তাহলে আমার মনে হয় এখানে 10টা কোশ্চেনের 10টাই রাইট অ্যান্সার দেওয়া পসিবল। এবং পার্ট টু তেও, তারপরে পার্ট ওয়ান শেষ হলে পার্ট টু তে গিয়ে এখা- এখানেও পসিবল 11 থেকে 20 পর্যন্ত সবগুলো অ্যান্সার করা। তবে পার্ট থ্রিটা এখানে মানে ভয়ের কিছু নাই, তবে অন্য সব পার্টের চেয়ে এটা একটু ডিফিকাল্ট হয়, কারণ এখানে আপনার একাডেমিক আলোচনাগুলো হয় সাধারণত। তো এখানে হয়তো অনেকের যারা বিগিনার আছেন ওখানে একটু বুঝতে সমস্যা হইতে পারে। তবে আমার মনে হয় কেউ যদি প্রথমে পার্ট ওয়ান, দ্বিতীয়তে পার্ট টু এবং পার্ট ফোর এগুলা
তুলনামূলক সোজা হবে এবং এগুলা যদি কমপ্লিট করতে পারে তাহলে আমার মনে হয় পার্ট থ্রি তার কাছে কম্পারেটিভলি পরে ইজি হবে এবং 40টা কোশ্চেনের আনসার করতে পারবেন। ওকে, আলহামদুলিল্লাহ। আমি যদি আপনার কথাটাকে জিস্ট বা সারমর্মটা বলি, যে আপনি বলতে জি, চাচ্ছেন যে লিসনিং এর সবচেয়ে সহজ হচ্ছে পার্ট ওয়ান, যেখানে এক জি, থেকে 10টা কোশ্চেন থাকে এবং হচ্ছে যেটা ভেরি ইজি হয়ে থাকে এবং অল্প সময়ে আয়ত্ত করা সম্ভব হয়। সো আপনি জি, বলতে চাচ্ছেন শুধু পার্ট ওয়ানটা পড়া এবং বইয়ের শেষের যে অডিও স্ক্রিপ্টটা আছে, অডিও জি, স্ক্রিপ্টটা ভালো মতো পড়ে শুধু পার্ট ওয়ানটা যদি কেউ কমপ্লিট করতে পারে, তাহলে তার বেসিক বলেন বা তার ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক ফাস্ট হবে। আর পাশাপাশি পার্ট টু তে থাকে 10টা কোশ্চেন। পার্ট টু তে যদি 10টা কোশ্চেন থাকে, পার্ট ওয়ানে 10টা কোশ্চেন থাকে, তাহলে টোটাল 20টা কোশ্চেন। আর 20টা কোশ্চেন আর সিক্স পাইতে লাগে 23। সো এই 20টা কোশ্চেন থেকেই কিন্তু 5.5 পাওয়া যায়। পার্ট ওয়ানের 10টা, পার্ট টু এর 10টা, 20টা হলে জি, 5.5। আর সিক্স পাওয়ার জন্য লাগে হচ্ছে আরো 3টা। সো কারো টার্গেট 7, কারো টার্গেট 8। বাট পার্ট ওয়ান পার্ট টু সবাই যেন আগে কমপ্লিট করে। আর এই পার্ট থ্রিটা অবশ্যই কঠিন হবে, মাস্ট। কাজে বিগিনাররা জি, আগে পার্ট থ্রি না পড়ে আগে পার্ট ওয়ান পার্ট টু পড়ুক, তারপরে হচ্ছে পার্ট ফোর পড়বে, তারপর পার্ট থ্রি পড়বে। আর বইয়ের জি, শেষের যে অডিও স্ক্রিপ্টটা আছে, এটা একটু ভালো মতো দেখতে হবে, বইয়ের শেষের অডিও স্ক্রিপ্ট। তাহলে ওদের কথার টোনের সাথে মানে হচ্ছে অভ্যস্ত হওয়া যাবে যে ওরা আসলে কিভাবে কথা বলে। সো আপনি 8 পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি কয়টা বই কমপ্লিট করেছেন ক্যামব্রিজে, বা কিভাবে পড়ছেন বইগুলো? আমি আমি ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 18 পর্যন্ত কমপ্লিট করেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং এটা থেকেই আমার এই যে প্রাপ্তি এখান থেকে এবং আলহামদুলিল্লাহ। এবং কিছু টিপস এন্ড ট্রিক্স যেটা আইএলটিএস স্কুল বিডির কাছ থেকে আমি পেয়েছি সেগুলো আলহামদুলিল্লাহ। আমাকে ইমপ্রুভ করতে খুবই হেল্প করে। তাহলে এই এই সাজেশন বা গাইডলাইন্সটা আপনি আলহামদুলিল্লাহ আইএলটিএস স্কুল বিডিতে ভর্তি হওয়ার পরেই এখান থেকে জি, পেয়েছেন। জি, জি, জি। ওকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদের প্রপার গাইড করা, যে স্টুডেন্টরা কিভাবে আহ, হচ্ছে ভালো করতে পারে, কিভাবে পড়বে। সো আলহামদুলিল্লাহ আমরা সেটা করেছি, আর আপনি আমাদের গাইড মতো পড়াশোনা করেছেন। সো এটাই মেইন কথা, যে আপনি পড়ছেন বলেই ভালো স্কোরটা করছেন। বাট আমাদের যে জি, রেসপন্সিবিলিটি ছিল গাইড করার, আলহামদুলিল্লাহ ওইটাও আমরা করতে পারি। জি, ওকে। আমার ক্ষেত্রে আপনারা পুরোপুরি সফল এবং আমার মনে হয় কেউ যদি আপনাদের সাজেশন ফলো করে সে অবশ্যই ভালো করে। ওকে ভাই, আলহামদুলিল্লাহ। সো আশা করি সবাই সাজেশন ফলো করবে। এরপর রাইটিং এ সবাই খারাপ করে, আপনি রাইটিং এ 7 পেয়েছেন। তো এটার জন্য আমরা আপনাকে কিভাবে হেল্প করতে পেরেছি, বা আপনি কিভাবে পড়াশোনা করেছেন? আপনি রাইটিং এ 7 কিভাবে পেলেন? বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে আবার বাংলাতে পড়াশোনা করে। আচ্ছা, এখন বলতে গেলে লেখাটা বাংলায় হোক আর ইংরেজিতে হোক, তো আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে কিছু লেখার অভ্যাস ছিল। তো আমি এই কারণে রাইটিংটাকে কখনো ভয় পাইনি। তবে আমি নার্ভাস ছিলাম কারণ আমি একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, হঠাৎ করে সেই আমার ইংরেজিতে কনভার্ট হইতে হয়েছে। তবে এখানে আমি প্রথমে যখন নিজে নিজে চেষ্টা করেছি তখন টাস্ক ওয়ান, টাস্ক টু এগুলা বোঝার জন্য আমার অনেক কিছু মানে ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে। বাট যখন আইএলটিএস স্কুল বিডির সাথে আমি একটা কোর্সে যুক্ত হই এবং তাদের টিপস গুলা ফলো করি তখন আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো রাইটিং এ আসলে যেটা মূল বিষয় সেটা হলো নিয়মতান্ত্রিক ভাবে আগানো। এখানে ভয়ের কিছু নাই এবং এখানে কঠিনও কিছু নেই। যদি কেউ তার নিয়মতান্ত্রিক ভাবে ভাইয়া, মানে হচ্ছে নিয়মটা কি, মানে হচ্ছে একদম প্রথমে কি করছেন আপনি, আপনার গ্রামার বা বেসিক লেভেল এগুলো কিভাবে ইমপ্রুভ করছেন আপনি? আমাকে আমি ফুল কোর্সে ভর্তি হয়েছিলাম তো না না ভাই, আমাকে আমাদের আমাদের এটা বলতে হবে না। আমাদের আইএলটিএস স্কুল বিডির কথা, জাস্ট আপনি শুরুতে কি পড়েছিলেন? জি জি ভাই, মানে স্টুডেন্টদের উপকার হয় এরকম ধরনের সাজেশন গুলো আর কি। জি, 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 অবশ্যই। তো প্রথমে প্রথমে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো গ্রামাটিক্যাল মিস্টেক গুলা মানে অ্যাভয়েড করা বা অথবা যেটা বলতে গেলে গ্রামারটা শুদ্ধভাবে পড়া। এটা আমি প্রথমে চেষ্টা করেছি এবং এই গ্রামারটা শুদ্ধভাবে যখন আমি বুঝতে পেরেছি যে আমার কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে
তারপরে আমি পর্যায়ক্রমে লেক্সিক্যাল রিসোর্স যেটা বলা হয় বা ভোকাবুলারির বিষয়টা সেটার দিকে নজর দিয়েছি। তারপরে জি ভাইয়া, তার মানে সেন্টেন্স। আমাদের যেমন গ্রামারের জন্য হচ্ছে আমরা প্রথমেই যারা একদম বেসিক বা যারা একদম জি বিগিনার তাদেরকে আমরা বেসিক আর অ্যাডভান্স গ্রামারের 10টা ক্লাস রেকর্ড দিয়ে থাকি, এবং জি ক্লাস লেকচার শিট যেটার মাধ্যমে গ্রামারে ইমপ্রুভ হয়। এরপর জি ভোকাবুলারির জন্য আমরা স্পেশাল কিছু, শুধুমাত্র আইএলস রাইটিং এর জন্য যে ভোকাবুলারি লাগে ওগুলোই দিয়ে হ্যাঁ থাকি। এরপর হ্যাঁ কমন জি কিছু লাইন এবং কমন কিছু ম্যাটেরিয়ালস এগুলো দিয়ে আস্তে 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 আমরা একটা লেভেলে নিয়ে আসি। তারপর জি 30টা কোশ্চেন, এই যে জি গ্রামারের পরে ভোকাবুলারির শিট, গ্রামারের পরে ভোকাবুলারিটা আমরা হচ্ছে পুরোপুরি মুখস্থ করতে বলি। তারপরে হচ্ছে জি আমাদের এই যে 30টা স্যাম্পল কোশ্চেন, যে কোনো জায়গা জি থেকে যে কেউ পড়তে পারে, বাট আমাদের বাছাইকৃত এই স্যাম্পল আনসার গুলো বা স্যাম্পল কোশ্চেন প্লাস আনসার রয়েছে। সো এগুলো দেখে বা আপনাদের নিজের মতো করেও যে কেউ যদি এইভাবে মানে স্ট্রাকচার্ড ওয়েতে ভালো মতো পড়াশোনা করে এবং হচ্ছে প্রথমে রাইটিং এর জাস্ট আইডিয়াটা নেয়, আমাদের যে হচ্ছে টেমপ্লেট রয়েছে, টেমপ্লেট প্লাস কমন লাইন, এগুলো পড়লেই সব হয়ে যাবে তা না, বাট এগুলোতে একটা আইডিয়া হবে। আইডিয়ার পরে তারপরে রাসেল মিশেলের বই হোক, মাক্কারের বই হোক, যে কোনো বই থেকে প্রতিদিন এইভাবে জাস্ট রিডিং পড়ে পড়ে ভালো মতো আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখতে হবে, মাস্ট লিখতে হবে। তো আপনি কি লিখেছিলেন, নিজের মতো করে লিখেছিলেন, বা আমি যেভাবে রিডিং পড়ে আইডিয়া নিতে বলেছিলাম ওইভাবে কি আইডিয়া নিয়েছিলেন, বা কি করেছিলেন আপনি? প্রথমেই আমি লিখিনি। প্রথমে আমি, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি প্রথমে কিছুদিন পড়েছি, পড়ে বুঝতে চেষ্টা করেছি যেখানে আইডিয়াটা কি। এবং তারপরে আমি, আমার মনে হয় আমি 30টা কোশ্চেন না, আরো বেশি, আমি প্রায় 40টার মতো কোশ্চেন আমি নিজে হাতে লিখেছি। এবং আলহামদুলিল্লাহ। এটা আমাকে ইমপ্রুভ করতে খুবই সাহায্য করেছে। জি জি ভাই, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো আপনার কথা শুনে। আমি কিন্তু ফোর্স দিয়ে বলতাম যে মিনিমাম 30টা হাতে কলমে লিখতেই হবে, তা আপনি জি লিখেছেন 40টা। সো জি মিনিমাম 30টা কোশ্চেন প্লাস আনসার, কোশ্চেন প্লাস আনসার, দরকার হলে মানুষ দেখে দেখে লিখুক, হ্যাঁ, তাও লিখতেই এটাতেও হবে। ইমপ্রুভমেন্ট হয়। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন প্লাস আনসার, এই যে দেখে দেখে লেখার ব্যাপারটা, এটা হচ্ছে অবশ্যই লিখতে হবে। তা আদারওয়াইজ জি। ধরেন হঠাৎ করে পরীক্ষার হলে যে আমি লিখবো, ওই মন মেন্টালিটি বা ওই এনভায়রনমেন্টটা তৈরি করাটাই কঠিন। আহ, আমি আসলে মানে আইএলটিএস প্রস্তুতি নেওয়ার আগ পর্যন্ত আমি ইংরেজিতে যে আমার স্পিকিং করতে হবে এরকম মানে কোনো জ্ঞানই ছিল না। আমি সবসময় বাংলায় কথা বলতাম। তো যখন আইএলটিএস এর স্পিকিং মডিউলের জন্য আমার কথা বলতে হয়েছে, তো প্রথমে আমি কিছু বেসিক কোশ্চেন দিয়ে আমি শুরু করেছি। যেহেতু আমার লেভেল বিগিনার ছিল, তো আমি প্রথমে বেসিক কোশ্চেন, যেটাকে এক কথায় বলতে গেলে মানে নিজের সম্পর্কে যে কোশ্চেন গুলা পার্ট ওয়ানে আসে, সেগুলা দিয়ে আমি শুরু করেছি। জার্নিটা ছিল আস্তে আস্তে। এরপর শুরু। হচ্ছে রিডিং এও কিন্তু আপনার ওই যে লিসনিং এর মতোই এরকম, যে প্রথমে প্যাসেজ ওয়ানের সহজ কোশ্চেন গুলো পড়তে হবে। প্যাসেজ ওয়ানের ধরেন যে 13টা কোশ্চেন থাকে, ফিলিং দা ব্লাঙ্কস এবং ট্রু ফলস নট গিভেন সবচেয়ে সহজ। এরপর জি প্যাসেজ টুতে থাকে হচ্ছে একটু কঠিন, তারপর প্যাসেজ থ্রি থাকে সবচেয়ে কঠিন। আপনি যেমনটা জি লিসনিং এর পার্ট থ্রির কথা বললেন, একই রকম ভাবে রিডিং এর প্যাসেজ থ্রিটাও সবচেয়ে কঠিন। রিডিং এর ফিলিং দ্য ব্লাঙ্কস, ট্রু ফলস নট গিভেন, এটা সবচেয়ে সহজ। এই কোশ্চেন গুলো আগে সলভ করে তারপরেই আপনাকে যেতে হবে প্যাসেজ টুতে, প্যাসেজ থ্রিতে। তো এইটা আপনি জি কিভাবে করেছিলেন, এভাবেই করেছিলেন নাকি আপনি কয়টা বই শেষ করেছিলেন বা কি কি পড়েছিলেন? প্রথমে আমি, যখন আমি জানতাম না, বিগিনার ছিলাম, তখন আমি, আমার প্রস্তুতি ছিল অনিয়মিত, অগোছালো। তো যখন আমি মানে বুঝতে পেরেছি যে কিভাবে আগাইতে হবে, তখন থেকে আমি প্রথমে প্যাসেজ ওয়ানটা টার্গেট করেছি। এবং আমি প্যাসেজ ওয়ানে ক্যাম্ব্রিজ 11 থেকে ক্যাম্ব্রিজ 18 পর্যন্ত সবগুলা প্যাসেজ কমপ্লিট করেছি। এবং আমি, এটাতে আমার হিউজ একটা ইমপ্রুভমেন্ট হয়েছে আমি মনে করি। এবং পরবর্তীতে সেটা, আমি প্যাসেজ টুতে গিয়েছি, পরবর্তীতে প্যাসেজ থ্রিতে আপনি গিয়ে, তো আমি ও ওকে খুব ভাইয়া, ল্যান্ডেড করেছি। থ্যাংক ইউ সো মাচ, শুক্রিয়া, জাজাকাল্লাহ। আপনার ভবিষ্যতের জন্য আমরা শুভকামনা জানাই। দেখেন, সবার উদ্দেশ্যে আমি এই কথাই বলবো যে আইএলটিএস প্রিপারেশনের জন্য আপনার যে টাকা খরচ করে ঢাকায় এসে মেসে থাকতে হবে বা ঢাকায় এসে বাসা নিতে হবে, নট নেসেসারি।
পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের আইএলটিএস স্কুল বিডির যে অনলাইন প্ল্যাটফর্ম, পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই ক্লাসগুলো করা যায়। এবং বই খাতা নিয়ে যদি পড়াশোনা করেন, শুধু এক্সাম যখন দিবেন তার আগে ঢাকায় এসে মক টেস্ট দিবেন। মক টেস্টে রেজিস্ট্রেশন করলে মিনিমাম হচ্ছে একটা মক টেস্ট ফ্রি পাবেন, যেটা আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব যে অফলাইনে একটা কোচিং সেন্টারে যে মক টেস্ট দিবেন, যেটা আমরাই ব্যবস্থা করে দিব। কিন্তু যে কোনো জায়গা থেকে আপনি প্রিপারেশন নিতে পারেন, যদি পড়াশোনা করেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সফলতা দিবেন।